মোনালিসাকে সিঁদুর পরালো প্রান্তিক, তর্কে জড়িয়ে পড়ল ঋতুজা ও অভিজ্ঞান দত্ত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মোনালিসা বিহানকে বলতে থাকে, বিহান তোমাদের ডিভোর্সটা হয়ে গেছে, তাই তাই তোমাকে এখন আমাকে বিয়ে করতে হবে, তোমার কাছে আর অন্য কোনো অপশন নেই। তখনই কম্পাস বলে, কোনো কোনো বিয়ে হবে না, এখানে কোনো কিচ্ছু হবে না। মোনা ম্যাডাম, তুমি কি ভেবেছো এত সহজেই খেলাটা তুমি জিতে যাবে? কিছুতেই না, আমি এখানে এমনি এমনি বন্দুকের ননের সামনে দাঁড়িয়ে আছি। তখন এদিকে দেখা যাবে বাড়িতে সবাই মিলে তুলকালাম কাণ্ড বাঁধিয়েছে। তখনই মাহি বলে, আমি জানি মোনাদের সঙ্গে মোহিনীর হাত আছে, আর এসবের পেছনে, সবকিছুর পেছনে মোহিনীর কোনো না কোনো অবদান আছে। ও সবটা জানে, ওকে চেপে ধরলেই ছোটদা ভাই ও কম্পাসের খবর পাওয়া যাবে। এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখনই মোহিনী বলে, আমি বুঝতে পারছি না মাহি, তুমি কেন আমাকে এসবের মধ্যে জড়াচ্ছ? আমি তো কিচ্ছু জানি না, তুমি অযথা আমাকে কেন দোষারোপ করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন এ কথা শুনে মাহি বলে, আর ন্যাকামো করো না, আমি সবটা জানি যে তুমি তুমি এসবের মূলে আছো। তবে কেন কেন অযথা ন্যাকামি করে সবকিছু কমপ্লিকেটেড করছো? তখন এ কথা শুনে দেখা যাবে মোহিনী বলে, আমি বুঝতে পারছি না তুমি কেন কেন সবার সামনে আমাকে ছোট করতে চাইছো। আমি সত্যি বলছি, আমি আমি কিচ্ছু জানি না এসবের, কোনো কোনো কিচ্ছু জানি না আমি, আমাকে কেন অযথা দোষারোপ করছো? এদিকে দেখা যাবে মোনালিসা কম্পাসকে বলে, কম্পাস তুই যাই করিস না কেন, আজকে তুই কিছুতে বাঁচতে পারবি না, তোকে এখানেই মেরে পুঁতে দেবো। আর বিহানকে যদি আমি না পাই, তবে তবে তোকেও পেতে দেবো না, তোদের দুজনকেই আজকে এখানেই মেরে ফেলবো। অনেক সহ্য করেছি, আর নয়, আর সহ্য করতে পারছি না। তখন এ কথা শুনে কম্পাস বলে, তুমি পাগল হয়ে গেছো, তুমি পুরো উন্মাদ হয়ে গেছো। এদিকে মোহিনী বলতে থাকে, মাহি তুমি অযথা আমাকে সবার সামনে কেন ছোট করছো? বিশ্বাস করো অরিন, আমি কিচ্ছু জানি না। হয়তো মোনালিসা আমার ঘরে ঢুকেছিল, তখন আমি ঘরে ছিলাম না। বিশ্বাস করো, তখন আমি ঘরে ছিলাম না। এ কথা শুনে অবাক হয়ে যায় অখিলেশ ঋতুজা। তখনই মাহি বলে, মিথ্যে কেন বলছো? আমি আমি নিজের চোখে দেখেছি, মোনাদি ঘরে ঢুকতেই তুমি ভেতর থেকে দরজাটা আটকে দিয়েছিলে। তোমরা দুজনে ঘরের মধ্যে কিছু একটা বলছিলে, তবে তবে সেটা কি সেটাই বলতে বলছি, এখানে একদম সিক্রেট করবে না। তখনই দেখা যাবে ঋতুজা বলে, প্লিজ তোমরা এভাবে এভাবে ব্যাপারটা আরো কমপ্লিকেটেড করে তুলছো। আমাদের আমাদের এখন কম্পাস ও বিহানকে খোঁজা দরকার। এখন কে এসবের সঙ্গে যুক্ত সেটা জাজ করার কোনো প্রয়োজন নেই। এরপরে দেখা যাবে মোহিনী মনে মনে বলতে থাকে, আমি জানি যে মাহিকে মিথ্যেবাদী প্রমাণ করা আমার জন্য কোনো ব্যাপারই না, ওকে কোন নিমিষে মিথ্যেবাদী প্রমাণ করিয়ে দেওয়া যায়। এরপরে দেখা যাবে মোনালিসা কম্পাসকে বলছে, কম্পাস তুই কি ভেবেছিলি এত সহজে সমস্ত কিছু তুই পেয়ে যাবি? কিছুতেই না, আমি তোকে কিছুতেই সবকিছু পেতে দেব না। এসব কিছুর প্রতি শুধু আমার অধিকার, বিহানের প্রতি শুধু আমার অধিকার ছিল, আর আমারই থাকবে। তখন এ কথা শুনে দেখা যাবে কম্পাস বলে, তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না, সমস্ত কিছু আমি আমি হ্যান্ডেল করে নেব। সে যন্ত্রগুলো আমার কাছে সবসময়ই থাকে, তুমি সেটা খুব ভালো করে জানো। এদিকে এদিকে ঋতুজা বলে, যে বা যারাই হোক না কেন, যে বা যারাই এসবের সঙ্গে যুক্ত, তাদেরকে এমন শিক্ষা দেব আমি আমি তো সেটা নিজেও জানি না। তাদেরকে আমি এমন এমন বোঝাবো যে তারা চৌধুরী বাড়ির ছেলে মেয়েদের উপর ওদের দিকে হাত বাড়িয়ে কোনো রকম কোনো ঠিক কাজ করেনি, ওদেরকে শাস্তি পেতে হবে। এরপরে দেখা যাবে কম্পাস কম্পাস সবাইকে ছিটকে ফেলে দেয়। এরপরে কম্পাস বলতে থাকে, কি ভেবেছো এত সহজেই সমস্ত কিছু শেষ হয়ে যাবে? কিছুতেই নয়। এরপরেই কম্পাস বলতে থাকে, এবার এবার খেলাটা আমি খেলবো, তুমি এতক্ষণ খেলেছো আমরা দেখেছি। এরপরে দেখা যাবে কম্পাস শেষ বাজাতে তখনই প্রান্তিক ভেতরে ঢুকে। প্রান্তিককে দেখে অবাক হয়ে যায় মোনালিসা। মোনালিসা বলতে থাকে, প্রান্তিক বাবু, আপনি এখানে এখানে কি করে এলেন আপনি? তখনই কম্পাস বলে, সমস্ত কিছু আগে থেকে প্ল্যান করা ছিল, তুমি ভেবেছিলে প্ল্যানটা তুমি করেছিলে, কিন্তু না, প্ল্যানটা করেছিলাম আমরা। এরপরে দেখা যাবে প্রান্তিক বলে, আসলে আমি আগে থেকেই জানতাম যে আপনি কিছু একটা করবেন, তাই আমি আগে থেকে সমস্ত বন্দোবস্ত করে রেখেছিলাম। আমি চারপাশটা আগে থেকেই লোকজনদের ঘিরে রেখেছিলাম, আপনার উপর আমার প্রথম থেকেই সন্দেহ ছিল। এরপরে দেখা যাবে এই বলে গুন্ডাদের সঙ্গে ফাইট করতে থাকে প্রান্তিক। এটা দেখে খুশি হয়ে যায় কম্পাস। কম্পাস মনে মনে বলতে থাকে, সত্যি মোনা ম্যাডাম যে কি বোকা কাজ করেছে, ওকে এবার এমন শিক্ষা দেবে না প্রান্তিক বাবু, ও ভাবতেও পারছে না। ওকে ওকে বুঝিয়ে দেবে যে ওর বিয়ে করার স্বাদটা মিটিয়ে দেবে। এরপরে দেখা যাবে
প্রান্তিক গুন্ডাগুলোকে মারতে থাকে আর বলতে থাকে, তোদের এত বড় সাহস, তোরা কম্পাস ও বিহানকে মারবি? তোদেরকে তোদেরকে সুপারি দেওয়া হয়েছে বলে তোরা সুপারি নিয়ে ওদেরকে মারবি? এত সাহস তোদের কোথা থেকে আসে সেটাও আমি দেখবো। এরপরে দেখা যাবে প্রান্তিককে মারতে গেলে তখন বিহান নিজের হাতে থাকা স্ট্রেচার দিয়ে মারতে থাকে লোকগুলোকে। এটা দেখে অবাক হয়ে যায় মোনা। মোনা বলতে থাকে, বিহান তো হাঁটতে পারছিল না। এরপরে দেখা যাবে রাজীব ও তার বন্ধুরা সবাই মিলে গুন্ডাগুলোকে দড়ি দিয়ে বেঁধে ফেলে আর বলতে থাকে, দাদা ওদেরকে আমরা বাইরে নিয়ে যাচ্ছি। এরপরে দেখা যাবে প্রান্তিক মোনালিসার সামনে গিয়ে বলতে থাকে, শোনো মোনা, তুমি যেটা করতে চাইছো সেটা একদম ঠিক নয়। এভাবে এভাবে কোনো কিছু জোর করে পাওয়া যায় না। যদি জোর করে পাওয়া যেত তবে কেউ আর কষ্ট করে পেত না, সবাই জোর করেই নিয়ে নিত। এরপরে দেখা যাবে এ কথা শুনে দেখা যায় বিহান বলে ওঠে, ছি মোনা, ছি, তুমি এতটা নিচে নামতে পারো আমি ভাবতে পারছি না। তোমাকে দেখে আমার অবাক লাগছে, তোমাকে দেখে আমার ঘৃণা লাগছে। তুমি যে এতটা এতটা জঘন্য নোংরা হতে পারো সেটা কখনো জানা ছিল না আমার। এ কথা শুনে দেখা যাবে বিহানকে মোনালিসা বলে, চুপ করো, চুপ করো বিহান, তোমাকে আমি একটা কথা বলতে বলিনি। তোমার কথাগুলো শুনতে আমার একদম ইচ্ছে করছে না। তুমি তুমি আমাকে ঠকিয়েছো। এরপরে দেখা যাবে মোনালিসা প্রান্তিককে বলে, একটা ক্লাসলেস ছেলে, আপনার তো কোনো রকম কোনো পরিচয় নেই, আপনার কোনো রকম কিচ্ছু নেই, আর আপনি এসেছেন আমাকে জ্ঞান দিতে, এই মোনালিসা দত্তকে জ্ঞান দিতে। মোনালিসা দত্তকে জ্ঞান দিতে জ্ঞানের প্রয়োজন হয়, বুঝতে পেরেছেন? আর আর অনেক বড় ফ্যামিলি থেকে বিলং করতে হয়, আর আপনি আপনি তো সেরকম কিছুই নয়। তবে আমাকে আমাকে কেন জ্ঞান দিচ্ছেন? আপনার তো বাবা মায়েরই ঠিক নেই, আপনার বাবাকে মাকে আপনি তো সেটাই জানেন না। এই কথা শুনে কষ্ট পায় প্রান্তিক। প্রান্তিক চুপ করে দাঁড়িয়ে থেকে মোনার কথাগুলো শুনে আর অনবরত মোনা প্রান্তিককে কথা শুনিয়ে যায়। তখনই কম্পাস বলে, এসব কি হচ্ছে মোনা ম্যাডাম? তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তুমি প্রান্তিক দাকে এভাবে এভাবে অপমান করতে পারো না। ওকে তুমি এসব আজে বাজে কথা বলতে পারো না। তখনই মোনা বলে, অবশ্যই পারি। আমার আমার যেটা বলতে ইচ্ছে করছে আমি সেটাই বলছি। তুই পারলে পারলে আমাকে আটকে দেখা। তখনই বিহান বলে, তোমার মন মানসিকতা যেমন তুমি তো সেরকম কথাই বলবে। তোমার দাদুর থেকে পাওয়া শিক্ষা তো, তোমার দাদুর শিক্ষা ঠিক যেমন তুমিও ঠিক তেমনই হয়েছো মোনা। তোমাকে দেখে আমার সত্যি অবাক লাগে। তোমাকে আমি কি দেখে ভালোবেসেছিলাম, কি দেখে পছন্দ করেছিলাম ভগবানই জানে। এরপরে দেখা যাবে প্রান্তিক বলে, মোনা, অনেক শুনেছি, অনেক শুনেছি, এবার চুপ করুন, তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি কিন্তু সহ্য করতে পারছি না। আমার আমার বাবা মা নিয়ে কথা বললে আমার কিন্তু একদম সহ্য হয় না। ওনারা কোথায় আছেন, কি করছেন, হ্যাঁ আমি জানি না, কিন্তু তুমি তুমি যদি ওনাদের নিয়ে আজে বাজে কথা বলো তবে কিন্তু আমি দুবারও ভাববো না। আমার রূপটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন এ কথা শুনে মোনা বলে ওঠে, কি করবে, কি করতে পারবে? তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। তুমি জানো না আমি কে? আমি আমি মোনালিসা দত্ত, অভিজ্ঞান দত্তের একমাত্র নাতনি, একমাত্র উত্তরাধিকারী। ঠিক তখনই দেখা যাবে প্রান্তিক সিঁদুরের বাটিটা নিয়ে মোনালিসার মাথায় ছুঁড়ে মারে। ঠিক তখনই মোনালিসার পুরো সিঁদুরে রাঙিয়ে যায়। এটা দেখে অবাক হয়ে যায় সবাই। কম্পাস বলতে থাকে, এটা কি হয়ে গেল? আমি তো এমনটা চাইনি। আমি তো চাইনি যে প্রান্তিক বাবুর জীবনটা মোনালিসার দ্বারাই নষ্ট হয়ে যাক। এরপরেই প্রান্তিক নিজেও অবাক হয়ে যায় আর বলতে থাকে, এটা কি করে হলো? আমি তো সিঁথিতে দিতে চাইনি, আর আমি তো ভাবতেও পারিনি যে এটা সিঁদুর হবে। এরপরে দেখা যাবে সবাই মিলে মোনালিসাকে দেখে অবাক হয়ে যায়। মোনালিসা মোনালিসা প্রান্তিকের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর এরপরে মোনালিসা বলতে থাকে, এটা এটা আমি কিছুতেই মানবো না, কিছুতেই না। তখনই পুরোহিত মশাই সেখানে দাঁড়িয়ে বলতে থাকে, মা, তোমার বিয়েটা তো হয়ে গেল। এভাবে এভাবে মা কালীর সামনে সিঁদুর পরিয়ে দিল, তবে তো তোমার বিয়েটা বিয়েটা হয়ে গেছে। তোমরা দুজনে মিলে বৈবাহিক সম্পর্ক শুরু করে দাও। এরপরে দেখা যাবে এ কথা শুনে মোনালিসা রাগে ফেটে পড়ে। তখনই প্রান্তিক কালীর সামনে দাঁড়িয়ে অন্যদিক তাকিয়ে মনে মনে বলতে থাকে, এটা কি করে হলো? আমি আমি এই মেয়েটাকে নিয়ে সারাটা জীবন কি করে কাটাবো? ঠিক তখনই শ্রেষ্ঠা সহ সবাই সবাই মন্দিরে চলে আসে। তখনই দেখা যাবে মোনালিসার সিঁথিতে সিঁদুর দেখে অবাক হয়ে যায় শ্রেষ্ঠা। শ্রেষ্ঠা বলতে থাকে, এটা কি করে সম্ভব? ওকে কে সিঁদুর পরালো? তখনই অভিজ্ঞান দত্ত এসে বলতে থাকে, এটা আমি মানি না মোনা, তুমি সিঁদুরটা মুছে ফেলো, মুছে ফেলো বলছি, এই বিয়েটা আমি কিছুতেই মানতে পারবো না। তখন এ কথা শুনে মোনালিসা বলতে থাকে,
আমি এই সিঁদুরটা মুছে দেব। আমি ওই লোকটার হাতে দেওয়া সিঁদুর কিছুতেই স্মৃতিতে রাখবো না, কিছুতেই না। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখনই মোনালিসা বলে, তোমাকে তোমাকে আমি আমি ছাড়বো না প্রান্তিক, তোমাকে আমি ছাড়বো না। এরপরে দেখা যাবে সিঁদুর মুছতে যাবে, ঠিক তখনই শ্রেষ্ঠা এসে মোনালিসার হাত ধরে ফেলে আর বলতে থাকে, একদম একদম বাড়াবাড়ি করবি না মোনা, সিঁদুরটা সিঁদুরটা পরিয়ে দিয়েছে যখন, তখন আর সিঁদুরটা একদম মুছবি না। সিঁদুরটা মোছার কোনো প্রশ্নই আসে না, তোকে এই সিঁদুরটাই বহন করে বেড়াতে হবে। এই কথা শুনে মোনা বলে, আমি এই বিয়েটা মানি না, এটা কোনো বিয়েই নয়, এভাবে কি আর বিয়ে হয়? তখন এই কথা শুনে দেখা যাবে শ্রেষ্ঠা বলে, হ্যাঁ এভাবেই বিয়ে হয়, এভাবেই বিয়ে হতে হয়। তুই যেহেতু যেহেতু একা 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 একটা অঘটন ঘটাতে এসেছিলি, তখন তোর বিয়েটা হয়ে গেছে, তাই এভাবেই বিয়েটা হবে। অনুষ্ঠানের আশা বলে তুই আবার নতুন করে কিছু ঘটাবি, সেটা আমি কিছুতেই ঘটতে দেব না, কিছুতেই না। এরপরে কম্পাস বলে, তুমি তুমি ভুল করেছো মোনা ম্যাডাম, ভুল করেছো। এভাবে এভাবে কোনো কিছু সমাধান হয় না। তুমি তুমি কি ভেবেছো একতরফা ভালোবাসলে কি কাউকে পাওয়া যায়? তুমি এভাবে বিহান স্যারকে কখনোই পেতে না। তুমি উল্টো উল্টো নিজের ক্ষতি করছিলে। তুমি এভাবে এভাবে কেন নিজেকে নিজেকে আস্তে আস্তে মাটির নিচে তলিয়ে দিচ্ছ বলো তো? এরপরে দেখা যাবে তখনই অভিজ্ঞান দত্ত বলে, এই ছেলেটা, যে ছেলেটার কোনো ক্লাস নেই, যে ছেলেটার কোনো রকম কোনো পরিবেশ নেই, বাবা নেই, মা নেই, কোনো অর্থ নেই, কোনো একটি ছোট্ট বাড়ি নেই, আমার নাতনি বিয়ে করবে ওকে? কিছুতেই নয়। আমার নাতিকে ও রাখবে কোথায়, খাওয়াবে কি? তখনই তখনই প্রান্তিক বলে ওঠে, আর যাই আর কিছু করতে পারি বা না পারি, ওকে ওকে সময় মতো ওষুধটা খাইয়ে দিতে ঠিকই পারবো। এ কথা শুনে তখন দেখা যাবে শ্রেষ্ঠা বলে, চিন্তা করো না বাবা, চিন্তা করো না। আমি আমি যদি আমি আমি চাই যে ও যেন সমস্ত কিছু ছেড়ে ছুড়ে তোমার কাছে চলে যায়। কারণ কারণ ও যদি এ বাড়িতে থাকে, তবে ওর মাথা খাওয়ার মানুষের তো অভাব নেই। ওকে ওকে একদম একদম খারাপ পাড়ায় তৈরি করে দেবে। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখনই ঋতুজা আরো বলতে থাকে, প্রান্তিক একটা ঠিক কাজ করেছে। আর আপনি কি বললেন, প্রান্তিকের কোনো কোনো ক্লাস নেই, ওর বাবা নেই, মা নেই, ওর কোনো অর্থ সম্পদ নেই? আপনি কি অর্থ সম্পদ দিয়ে কি মানুষকে বিচার করেন? তখন এই কথা শুনে দেখা যাবে তখনই অভিজ্ঞান দত্ত বলতে থাকে, হ্যাঁ আপনার আপনার যেটা ইচ্ছে সেটা বলতে পারেন, আপনার যা মনে হয় আপনি বলুন, আমার কোনো কোনো রকম কোনো আপত্তি নেই। এই কথাগুলো আমি আমি যদি বলতাম, তবে তবে অন্যরকম একটা কিছু হয়ে যেত। তখনই ঋতুজা বলে, আমি জানতে চাইছি যে আপনি কেন এতটা বাড়াবাড়ি করছেন, কেন ওকে ওখান থেকে নিয়ে যেতে চাইছেন? মোনালিসা এখান থেকে কিছুতেই যেতে পারবে না। মোনালিসা প্রান্তিককে বিয়ে করেছে, তাই ওকে প্রান্তিকের সঙ্গেই থাকতে হবে, প্রান্তিকের সঙ্গে নিজের জীবনটা বাকি জীবন কাটিয়ে দিতে হবে। তখন এই কথা শুনে দেখা যাবে ঋতুজা আরো বলতে থাকে, দেখুন আপনার নাতনির আপনি কি অবস্থা করেছেন। এটুকু মেয়ে, এই মেয়েটার এখন তো এসব করা ঠিক নয়। আর ও এখন এখন এমন একটা ক্রিমিনালে তৈরি হয়ে গেছে যে ও ও একজনকে মারতে দুবারও ভাবে না। এরপরে দেখা যাবে ঋতুজা প্রান্তিকের কাছে গিয়ে বলতে থাকে, শোনো বাবা, তুমি ওকে কখনো কখনো কষ্ট দিও না। তুমি তুমি যখন মোনালিসাকে বিয়ে করে নিয়েছো, তবে ওকে নিয়ে সুখে সংসার করো। তখনই মোনা বলে, আমি এই বিয়েটা মানি না, আর আমি কিছুতেই ওর সঙ্গে যাব না। তখন এই কথা শুনে দেখা যাবে কম্পাস বলে, কেন যাবে না? এখানে ও যেভাবে তোমাকে সিঁদুর পরিয়েছে, এটা যদি বিয়ে না হয়, তবে তবে এর আগেও তো ঠিক একইভাবে বিহান স্যার তোমাকে তোমাকে সেই সিঁদুর পরিয়েছিল, সেটাকে নিয়ে তো তুমি অনেক কিছু করেছিলে, তবে এখন এখন সেটা কেন কেন মানতে চাইছো না তুমি? তখন এ কথা শুনে দেখা যাবে প্রান্তিক বলে ওঠে, আপনারা চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আমি ওকে ওকে কিছু দিতে পারি বা না পারি, ওকে কিন্তু একটা সৎ বুদ্ধি দিতে পারবো। ওকে ওকে একটা ভালো একটা জায়গা দিতে পারবো। তখন এ কথা শুনে দেখা যাবে কম্পাস বলতে থাকে, আমি বুঝতে পারছি না দাদু, তুমি তো মোনা ম্যাডামের জীবনটা একদম শেষ করে দিয়েছো, যেটুকু বাকি আছে সেটুকু কি শেষ করতে চাইছো? মেয়েটাকে কি একদম মেরে ফেলবে? ওকে কি প্রাণে বাঁচতে দেবে না? তুমি বাবা হয়ে ওকে ওকে এরকম একটা টর্চার কি করে করতে পারো? তখন এ কথা শুনে দেখা যাবে ঋতুজা বলে, ওনাকে ওনাকে বলিস না কম্পাস, ওনাকে কিচ্ছু বলিস না। উনি দাদু হতে পারেন না, কারোর দাদু হতে পারেন না। উনি যদি দাদু হতেন, তবে এরকম একটা নৃশংস কাজ করতে পারতেন না, এরকম একটা নোংরা জঘন্য জঘন্য কাজ করতে পারতেন না। তখন এই কথা শুনে দেখা যাবে মোনালিসা চুপচাপ দাঁড়িয়ে থাকে, মোনালিসার চোখ থেকে অঝরে জল পড়তে থাকে। তখনই কম্পাস বলে, কেঁদে কোনো লাভ নেই মোনা, কেঁদে কোনো লাভ নেই। তোমাকে তোমাকে আমি বারবার বলেছিলাম, এখন চুপ করো, এখন চুপ করো, একটু পরে যাচ্ছি, কিন্তু তুমি শোনোনি। তবে তবে এখন আর কোনো রকম কোনো লাভ হবে না। এরপরে দেখা যাবে
অভিজ্ঞান দত্ত বলে, আমি কিছুতেই এই বিয়েটা মানতে রাজি নই, আমি কিছুতেই এই বিয়েটা মানবো না। আমার নাতনি শুধুমাত্র বিহানকেই ভালোবাসে, তাই ও যদি পায় তবে বিহানকেই পাবে, কিছুতেই প্রান্তিককে নয়। প্রান্তিকের সঙ্গে ওর কোনো কোনো সম্পর্কই হবে না। তখনই মোনালিসা চুপ করে দাঁড়িয়ে শুধু কাঁদতে থাকে। এরপরে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আমি বুঝতে পারছি না শ্রেষ্ঠা, তুমি কেন এটা মেনে নিচ্ছ? তখনই শ্রেষ্ঠা বলে, আমার মনে হচ্ছে আপনার হাত থেকে বাঁচাতে আমার মেয়েটা প্রান্তিকের হাতে যাওয়াটাই বেটার। আপনার হাতের থেকে প্রান্তিকের হাতে যদি পৌঁছায় তবে প্রান্তিক অনেক সুন্দর করে সেজেগুজে তারপরে তারপরে ওকে রাখবে, অনেক অনেক কেয়ার করবে। কিন্তু আপনি, আপনার কাছে থাকলে তো আপনি ওকে বাজে বুদ্ধি দিয়ে মাথাটা ভরিয়ে দিতেন। ওকে ওকে এমন ভাবে তৈরি করতেন ওকে কেউ কোনোদিন কোনো কথা বলতে পারতো না। আমি মা হয়ে ওর সঙ্গে কখনো কোনো কথা বলতে পারি